পুরাকীর্তি বিশেষজ্ঞদের আন্দোলন প্রতিবাদ গণমাধ্যমগুলোর শিরোনাম। কোনো কিছুই রক্ষা করতে পারছে না রাজধানীর ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে। অন্যদিকে ক্রমে ছোট হয়ে আসছে সংরক্ষিত সম্পদের সরকারি তালিকাও। গবেষণার কল্যাণে ঢাকার প্রত্নসম্পদের তালিকা দিনে দিনে বড় হওয়ার কথা থাকলেও তালিকা ছোট হওয়াকে হতাশাজনক বলছেন বিশেষজ্ঞরা। অবিলম্বে টিডিআর পলিসি কার্যকরের মাধ্যমে এগুলোকে রক্ষার আহ্বান তাদের। পুরান ঢাকার ফরাশগঞ্জের বিকেদাস রোডে অবস্থিত মঙ্গলা নিবাস বাড়িটির দিকে হঠাৎ নজর পড়লে আগন্তুক মাত্রই থমকে যাবেন। অযত্নর বয়সের ভারে আপাতমলিন মঙ্গলা নিবাস যেন সাক্ষ্য দিচ্ছে পূর্বপুরুষদের আভিজাত্য শিল্পরুচি ও সমৃদ্ধ স্থাপত্য চিন্তার। স্থানীয়দের কাছে এটি পুতুল বাড়ি নামেও পরিচিত। ১৯১৫ সালে জমিদার আশুতোষ দাস নির্মিত বাড়িটি বর্তমানে কাজী নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস। যতটুকু আমার বয়স হয়েছে আমি সৌন্দর্য দেখছি, অনেক সুন্দর আসলে বাড়ি। 4 ভাগের 1 ভাগও নাই, এক কোণও নাই। যদি এই ভবনটার সংস্কার করা হয় তাহলে এইটার সৌন্দর্য বা এইটার ইতিহাস সম্পর্কে, এইটার ঐতিহ্য সম্পর্কে মানুষ জানতে পারবে। শুধু মঙ্গলা নিবাস নয়, এক সময়কার ফরাসি বণিকদের স্মৃতিচিহ্ন ধারণ করা ফরাশগঞ্জের বিকেদাস রোডের পুরোটাই যেন গৌরব উজ্জ্বল অতীতের স্মৃতি গন্ধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাজধানীর বুকে। বিবিকা রওজা, লক্ষ্মী ভিলা, বড়বাড়ি, বিহারীলাল জিউ মন্দির সহ ঐতিহ্য হিসেবে সংরক্ষণযোগ্য প্রচুর স্থাপনা রয়েছে সেখানে। এক সময় তাই পুরো এলাকাটি সংরক্ষণের তালিকায় ছিল, অথচ বর্তমানে বাদ পড়েছে। তালিকা থেকে আরও বাদ পড়েছে তাঁতিবাজার, সূত্রাপুর, রমনা অঞ্চল সহ আরও ১৯টি স্থাপনা। ২০০৯ সালে রাজুক প্রকাশিত গেজেটে ৯৩টি স্থাপনা ও ৪ এলাকার ১৩টি সড়ক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ২০২০-এর গেজেটে ঐতিহ্যের সংখ্যা ৭৪টিতে নামিয়ে আনা হয়েছে এবং বাদ পড়েছে সংরক্ষিত সবগুলো সড়ক। অন্যদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় থাকা সূত্রাপুর রেবতী মোহনের জমিদার বাড়িটি নেই রাজুকের আঞ্চলিক তালিকায়। ইতিহাস ঐতিহ্য সচেতন জাতির ঐতিহ্যের তালিকা যেখানে ক্রমান্বয়ে বড় হতে থাকে, তখন আমাদেরটা কেন উল্টো পথে চলছে তা জানতে আমরা দ্বারস্থ হই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। যে কোনো তালিকা যে কোনো সময় সরকার রিভিজিট করতে পারে, এটা সরকারের এখতিয়ার রয়েছে রিভিজিট করার। কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে যে ঢাকা শহরে যতগুলো ঐতিহ্যগত ভবন রয়েছে তার বেশিরভাগ জমির মালিক হলো প্রাইভেট ওনার্স, এনা ব্যক্তি মালিকানাধীন। সো একটা জায়গায় যদি প্রাইভেট ওনার যদি ভিক্টিমাইজ হয়, এই সাধারণ মানুষ সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী তাদের একটা ভোগান্তির শিকার হতে পারে। সরকারের দায়িত্ব হলো এই সাধারণ মানুষের ভোগান্তিকে হ্রাস করা। এখন বিভিন্ন মুনাফালাফি রয়েছে, রিয়েল এস্টেট ডেভেলপার রয়েছে, তারা দেখে যে আশেপাশে সুউচ্চ ভবন তৈরি হচ্ছে, সরু সরু রাস্তার মাঝখানে সুউচ্চ ভবন তৈরি হচ্ছে। ওরা চায় যে অধিক মুনাফার জন্য আমি আমার ভবনটা ভেঙে নতুন করে করব না কেন। রাজুক জনদুর্ভোগ ও সুবিধাবাদী মহলের কথা বললেও সেটিকে অজুহাত বলছেন বিশেষজ্ঞরা। বলছেন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি আছে, পাশাপাশি প্রভাবশালী ব্যক্তি ও মহলের দখলদারি প্রবণতাও রয়েছে। বাদ তো আসলে এমনি এমনি দেয় না, যার অনেক রাজনৈতিক প্রভাব আছে, অনেক আর্থিক সক্ষমতা আছে, তার যে ভবনটা সে যদি তালিকায় চলে আসে তাহলে তো সে পরিবর্তন করতে পারবে না। সে কোনোভাবেই চাচ্ছে না যে সে তালিকার ভিতরে আসুক। সে তার ক্ষমতা ব্যবহার করছে, ক্ষমতা ব্যবহার করে তার যে সম্পত্তিটা সেটা ওই তালিকার বাইরে রাখছে। রাষ্ট্রের থেকে বা প্রতিষ্ঠানের থেকে কোনো ব্যক্তি তো কখনো শক্তিশালী হতে পারে না। আমাদের এইটা কিন্তু শুধুমাত্র এই কাজ করার জন্য না, আপনি প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে এই বিষয়টা চলে এসেছে। ঐতিহ্য সংরক্ষণে ব্যক্তি মালিকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে এবং সংস্থাগুলোর অর্থনৈতিক সংকট কমাতে অনেক দিন ধরেই বিশ্বব্যাপী সহজ সমাধান হিসেবে সমাদৃত ট্রান্সফার অব ডেভেলপমেন্টস রাইট টিডিআর পলিসি চালুর পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। এখন যে নতুন যে ড্যাপ হয়েছে এটাকে বলে ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইট, টিওডি বলে। আপনি কিন্তু এখানে ধরেন 6 তলা করতে পারেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে না এটা ঐতিহাসিক ভবন, আপনি 2 তলাতে থাকেন, কিন্তু আপনি যে 4 তলার যে এক্সট্রা যে আপনার প্রাপ্যতা ছিল সেটা অন্যত্র আরেকটা ভবনকে আপনি সেল অফ করতে পারেন। ওরা ওই 4 তলা বিল্ড করবে, তখন আপনি ওখান থেকে একটা ফাইন্যান্সিয়াল রিটার্ন। ফলে আমার ভবনটাকে ভেঙে এখানে একটা নতুন ভবন 4 তলা বা 6 তলা না করেও কিন্তু আমি ফাইন্যান্সিয়াল গেইন হতে পারি। এই জিনিসটা ড্যাপে অলরেডি সংযোজন করা হয়েছে।
দেশের পুরাতাত্ত্বিক সহ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের দাবির মুখে রাজুক 4 বছর আগে ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপে টিডিআর পলিসি যুক্ত করলেও এখনো তৈরি হয়নি এর নীতিমালা। ফলে ঐতিহ্য রক্ষায় কোনো সুফল বয়ে আনছে না এই পলিসি। এক্সচেঞ্জের কার্যক্রমটা এখনো শুরু হয়নি, তাই আমরা আশা করছি যে এটাকে আরও আর একটু ডিটেলিং করার জন্য আমরা একটা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে এক এক এলাকার হেরিটেজের মূল্য, জমির মূল্য ভিন্নতা হতে পারে, তার এক্সচেঞ্জ রেট বা তার কনভার্সন কীরকম হতে পারে, তার এফআইআরের ইনসেন্টিভ অন্য এলাকায় কীভাবে কনভার্সন ট্রান্সফার হতে পারে, সেই জিনিসটা একটা সুস্পষ্ট নীতিমালা আমরা তৈরি করব। আমার মনে হয় যে সেটা হলে তখন হতো যেসব ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি রয়েছে সেগুলোকে তার ডেভেলপমেন্ট রাইটসটা যখন সে পেয়ে যাবে, তার যখন একটা মুনাফা তার পেয়ে যাবে, তখন হয়তো তারা ভাঙার উদ্যোগ নেবে না। ডিটেইলড এরিয়া প্ল্যানের মাধ্যমে টিডিআর এর কথা বলা হয়েছে, কিন্তু সেটা বাস্তবায়নের একটি উদ্যোগও নেওয়া হলো না। তার মানে এখানেও রাজুক একটি সততার আশ্রয় নিয়েছে। আমি মনে করি ন্যাশনাল আর্কাইভ এবং একই সঙ্গে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর চিহ্নিত করার পুরো কাজটুকু আরেকবার মূল্যায়নপূর্বক বিশেষজ্ঞদের দ্বারা এর যথাযথ তালিকা প্রস্তুত করুক। রাজুক সেই তালিকা অনুযায়ী টিডিআর পদ্ধতি বাস্তবায়নের উদাহরণ হিসেবে অন্তত 8-10টা পাইলট প্রজেক্ট নিক এবং এর ধারাবাহিকতায় সবগুলিকে সংরক্ষণের একটি সময়ভিত্তিক কর্মসূচি প্রদান করুক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ এবং অ্যান্টিকুইটিজ অ্যাক্টের নীতিমালা অনুসরণ করলেই ঐতিহ্যের শহর ঢাকায় আরও অনেক প্রত্নতাত্ত্বিক মূল্য সমৃদ্ধ ইমারত বেরিয়ে আসবে বলে মত গবেষকদের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।